নমস্কার। দূরদর্শনের পর্দায় বিকাশের গতি অনুষ্ঠান নিয়ে আমি শর্মিষ্ঠা আপনাদের সঙ্গে। বিকাশের গতি অনুষ্ঠানে আমরা কিন্তু বিভিন্ন সময় উন্নয়নমূলক অনেক কথা আপনাদের সামনে তুলে ধরেছি। আজকে আমরা আবারও আগরতলা পুর নিগম কীভাবে উন্নয়নমুখী কাজকর্ম করে যাচ্ছে আমাদের শহরকে সুন্দর করার ক্ষেত্রে এবং শহরকে স্বচ্ছ করার ক্ষেত্রে, সেসব বিষয় আমরা পুরো আলোচনা আজকে স্টুডিওতে করব। আমাদের সাথে আমাদের ডাকে সাড়া দিয়ে আগরতলা পুর নিগম থেকে দুজন বিশিষ্ট ব্যক্তি আমাদের মাঝখানে উপস্থিত হয়েছেন। চলুন প্রথমে পরিচয় করিয়ে দিচ্ছি। আমার ঠিক পাশেই আছেন আগরতলা পুর নিগমের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার জয়দেব চক্রবর্তী। নমস্কার, আপনাকে অনেক অনেক স্বাগত আমাদের স্টুডিওতে। এবং তার ঠিক পাশেই আছেন আগরতলা পুর নিগমের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার সুজয় চৌধুরী। নমস্কার সুজয়বাবু, আপনাকে অনেক অনেক স্বাগত আমাদের স্টুডিওতে। সবার প্রথমেই জয়দেববাবুর কাছে আমি জানতে চাইব যে আমাদের আগরতলা কিন্তু এখন বেশ আমরা স্মার্ট সিটি বলতে পারি। খুব সুন্দর এবং আধুনিকে একটা যে ছোঁয়া, আধুনিক ছোঁয়া কিন্তু আমরা প্রতি মুহূর্তে লক্ষ্য করে থাকছি। সেক্ষেত্রে একটা বড় বিষয় হলো যে বিল্ডিং, সেটা বাড়িঘরেই বিল্ডিং হোক বা ফ্ল্যাটের মধ্যে যে বিল্ডিংটা আমরা উন্নয়নমূলক বিল্ডিংগুলো দেখছি, এই বড় বড় বিল্ডিংগুলো, সেই বিল্ডিং নিয়ে আমরা আজকে মূলত প্রথমে আপনার কাছ থেকে জানতে চাইব যে এই যে আধুনিকীকরণের যে বিষয়ে সুন্দর বিল্ডিং প্ল্যান তৈরি করা হচ্ছে এবং যারা বাড়িতে নিজেদের জন্যই হোক বা প্রমোটাররা বিক্রির ক্ষেত্রেই হোক যে বিল্ডিংগুলো তৈরি করছেন, সেক্ষেত্রে কি নিয়ম রয়েছে আগরতলা পুর নিগমের পক্ষ থেকে? আচ্ছা, আমি আগরতলা পুর নিগমের পক্ষ থেকে আমরা দুজন দূরদর্শন কর্তৃপক্ষকে শুভেচ্ছা জানাচ্ছি। তো যে প্রশ্নটা আপনি করলেন এটা খুবই রিলেভেন্ট আজকের দিনে। আগরতলা পুর নিগম বিভিন্ন যে বিল্ডিং কনস্ট্রাকশন হচ্ছে, এটা আগরতলা পুর নিগম এরিয়া এবং আমাদের সারা ত্রিপুরার যে আরবান লোকাল বডিগুলো আছে এগুলোর মধ্যে আমরা কতগুলো নগর উন্নয়ন দপ্তর থেকে কতগুলো নিয়ম কানুন বানিয়ে দেওয়া হয়েছে যে এই কোনো বাড়ি বানাতে গেলে এটা বসত বাড়ি হোক, কমার্শিয়াল পারপাসের জন্য হোক, অথবা ইন্ডাস্ট্রিয়াল বা এডুকেশনাল বিল্ডিং, বিভিন্ন ক্যাটাগরি বিল্ডিং কনস্ট্রাকশন হচ্ছে, এগুলোর একটা নিয়ম কানুন তৈরি করা হয়েছে। এই নিয়ম কানুন মেনে এবং এটার একটা অনুমোদন নিয়ে যে নির্দিষ্ট আমরা আগরতলা সিটির জন্য আগরতলা পুর নিগম আর আদার দেন আগরতলা সিটি যেগুলো আছে এগুলো অন্যান্য যে মিউনিসিপ্যাল কাউন্সিল পুর পরিষদ আছে ওখান থেকে অনুমোদন নিয়ে তারপরে এগুলো করতে হয়। তো এই যে নিয়ম কানুনগুলো এই সব মানে নগর পঞ্চায়েত, মিউনিসিপ্যাল কাউন্সিল আর মিউনিসিপ্যাল কর্পোরেশন সব ক্ষেত্রেই এইগুলো প্রযোজ্য। আচ্ছা, এগুলো নিয়ে আমরা এখন আজকে একটা মোটামুটি আলোচনা করছি। তো প্রথমে আসছে এটা আমাদের শহরবাসীর জানা উচিত যে বাড়ি করতে গেলে একটা জমির দরকার। আচ্ছা, তো জমি কতটুক লাগবে, একটা বাড়ি করতে গেলে জমির একটা নির্দিষ্ট পরিমাপ আছে। তো এটাও নির্দিষ্ট করে দেওয়া আছে এই আমাদের যে বিল্ডিং রুলসে। তো এটা হচ্ছে আমি বলি, তো মানে বসত বাড়ির ক্ষেত্রে এইটা হচ্ছে মিনিমাম 50 স্কোয়ার মিটার থেকে 100 স্কোয়ার মিটার। আচ্ছা, এটা 538 স্কোয়ার ফিট থেকে 1076 স্কোয়ার ফিট পর্যন্ত যে জমি আছে এটা বসত বাড়ির ক্ষেত্রে এটা অ্যাপ্লিকেবল। আর কমার্শিয়াল পারপাসে যেটা এই ব্যবসা বাণিজ্য করার জন্য যে ফ্ল্যাটের না কমার্শিয়াল, হ্যাঁ কমার্শিয়াল প্লেসের জন্য যেমন ছোট ছোট দোকান হচ্ছে এইগুলোর জন্য রিকোয়ারমেন্ট হচ্ছে মিনিমাম 40 স্কোয়ার মিটার। আচ্ছা, মিনিমাম এই জমিটুকু লাগবে, এই বিলো 40 স্কোয়ার মিটার ক্রাইটেরিয়া। আর এটা হচ্ছে এই রেসিডেন্সিয়ালের ক্ষেত্রে যেটা বললাম 50 স্কোয়ার মিটার থেকে 100 স্কোয়ার মিটার যে জায়গাটা লাগবে, জমিটা লাগবে, এটা আপ টু সিঙ্গেল স্টোরি পর্যন্ত মানে বসত বাড়ি করার ক্ষেত্রে এটা করা যাবে। আর যদি কমার্শিয়াল পারপাস মানে আদার দেন রেসিডেন্সিয়াল পারপাস করতে গেলে মিনিমাম রিকোয়ারমেন্ট হচ্ছে 40 স্কোয়ার মিটার। ধরুন 20 স্কোয়ার মিটার হলেও উনি করতে পারবেন। দোকান তো ছোটো ছোটোই হয়, তো করতে গেলে মিনিমাম লাগবে মানে লেস দেন 40 স্কোয়ার মিটার। তো আপার লিমিট 40 স্কোয়ার মিটার উপর গেলে 2তলা 3তলাও করতে পারবে। তো সেম এজ রেসিডেন্সিয়ালের ক্ষেত্রেও আছে 50 থেকে 100 স্কোয়ার মিটার যেটা বললাম। তবে এগুলোর সঙ্গে কতগুলো আদার ক্রাইটেরিয়া আছে, নিয়মকানুন আছে, যেমন রাস্তার চওড়া কতটুকু হবে, মানে প্রবেশ পথের যে চওড়া, তারপরে সাইডে কতটুকু জায়গা রাখতে হবে, সামনে কতটুকু জায়গা ছাড়তে হবে খালি জায়গা, পিছনে কতটুকু জায়গা ছাড়তে হবে, এইসব নিয়ম কানুনের বেসিসে আমরা এগুলো আমরা করে থাকি। তো ঠিক আছে জয়দেব বাবু, আমরা
এই বিষয়টা অনেকটাই বড় এবং এটা আমরা আরো অনেক আপনার কাছ থেকে শুনবো। এই মানে সঠিকভাবে এই বিল্ডিংটা করতে গেলে কি কি নিয়ম রয়েছে বা কতটুকু জায়গা দরকার বা কিভাবে প্ল্যানটা পাস করানো, সবটাই আমরা শুনবো। তবে এই মুহূর্তে আমরা সুজয় বাবুর কাছে একটু জানতে চাইবো যে সবার প্রথমে আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের এই আলোচনা, এবং খুব গুরুত্বপূর্ণ এই বিষয়টা সকলের জন্য জানা দরকার যে আমরা আগরতলাবাসী অনেকেই হয়তোবা আমরা আগরতলা দীর্ঘদিন ধরে আছি, কিন্তু আমরা জানি না যে সঠিকভাবে কারা এই সঠিক প্ল্যান নেবে বাড়ি করার ক্ষেত্রে। এখন আমার বাড়িটা ধরুন প্রধানমন্ত্রী আবাস যোজনায় আমার ঘর একটা পাওয়া গেল, যেটা আজকাল খুব শোনা যাচ্ছে প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রত্যেকেই ঘর পাচ্ছেন। তো সেই ঘরের ক্ষেত্রেও কি বিল্ডিং এর পাশ লাগে কি না, কি শুধু বড় দ্বিতল তিনতল যেগুলো থাকে ওইগুলো ফার্স্ট মানে যেগুলো ফোর্থ বিল্ডিং যেগুলো থাকে? প্রধানমন্ত্রী আবাস যোজনায় যে ঘরগুলো প্রথমত প্রাথমিকভাবে 30 স্কোয়ার মিটারের ওপর করে দিয়েছে। যদি কোনো বেনিফিশিয়ারি যদি শুধু এই পরিমাণ মতো, অর্থাৎ যেটাকে মডেল এস্টিমেট আমরা বলে থাকি, এই মডেল এস্টিমেট অনুযায়ী যদি কোনো বেনিফিশিয়ারি করে থাকেন, ওই ক্ষেত্রে কোনো রকম নতুনভাবে পারমিশন নেওয়ার প্রয়োজন নেই। কিন্তু কোনো বেনিফিশিয়ারি যদি যতটা ওনার জন্য বরাদ্দ করা হয়েছে এর থেকে বড় আকারে যদি উনি করতে চান, ওই ক্ষেত্রে অবশ্যই ত্রিপুরা বিল্ডিং রুল অনুযায়ী নিয়ম কানুন মেনে এই ঘরটা করতে হবে। যদি উনি 30 স্কোয়ার মিটারের উপরে বেশি বড় আকারে করতে চান। তো এসব ক্ষেত্রে একটা সাধারণভাবে খুব মানে কমন প্রশ্ন আজকালকার দিনে, আমার কতটুকুন জায়গা থাকতে হবে, যেটা একটু আগে আমাদের জয়দেব বাবু বললেন যে 50 স্কোয়ার মিটার পর্যন্ত জায়গা থাকতে হবে। এটাকে আর আমাদের দর্শক বন্ধুদের জন্য আর একটু সহজ ভাষায় বলতে গেলে আধা ঘন্টার থেকে একটু বেশি, আধা ঘন্টা, হ্যাঁ 0.60 ঘন্টা, যেটা এখানে চল বেশি। স্কোয়ার ফিট স্কোয়ার মিটার বললে হয়তো অনেকে বুঝতে পারবেন না, তাই 0.60 ঘন্টা আমার মিনিমাম জায়গা থাকতে হবে। ওই ক্ষেত্রে আমি একতলা বাড়ি পর্যন্ত বানাতে পারবো। একতলা শুধু একতলা পর্যন্ত যেতে পারবো, যা এখন পর্যন্ত আমাদের ত্রিপুরা বিল্ডিং রুল 2017 যেটা এখন ইনফোর্স আছে, যেটা এখনো চালু আছে, ওই রুল অনুযায়ী। তারপর আমরা সোয়াগন্ডা যদি আমার কাছে জায়গা থাকে জমির পরিমাণ, অর্থাৎ 100 স্কোয়ার মিটার, যেটা একটু আগে জয়দেব বাবু বললেন, তো ওই ক্ষেত্রে আমি সমস্ত নিয়ম কানুন মেনে আমি করতে পারবো। তাহলে কি দাঁড়ালো, প্রথম কথা আমার লোকের অনেকেরই প্রশ্ন থাকে যে আমার কাছে কতটুকু জমি আমি কিনবো, জমি কিনলে আমাকে মিউনিসিপ্যালিটি অথবা মিউনিসিপ্যাল কর্পোরেশন আমাকে প্ল্যান করার অনুমতি দেবে। তো সেটার উত্তর হলো যে সোয়াগন্ডা জায়গা থাকলে আমি এটা করতে পারবো। বিল্ডিং করতে গেলে প্রত্যেকের একটা কমন প্রশ্ন থাকে যে আমি কত উঁচু কোনখানে কতটা করতে পারবো, কত তালা করতে পারবো। যেমন এটার নিয়ম হচ্ছে, যদি আমি যেই প্লটটা কিনলাম সেটার সামনে যদি 1.8 মিটার থেকে 2.4 মিটার, অর্থাৎ 6 ফিট থেকে 8 ফিটের মধ্যে যদি আমার প্লটের সামনে ঢোকার রাস্তাটা থাকে, অর্থাৎ যেটাকে আমরা সহজভাবে এখন যেটা বিল্ডিং রুলের মধ্যে যেটাকে বলে মিনস অফ অ্যাক্সেস টু দি প্লট, প্লটে ঢোকার রাস্তা, এন্ট্রান্সটা, এটার চওড়া যদি 6 ফিট থেকে 8 ফিটের মধ্যে হয়, এই ক্ষেত্রে আমি দোতলা অবধি বাড়ি বানাতে পারবো। আর 8 ফিটের থেকে 6 মিটার বলতে রাফলি 15 ফিট এরকম হবে। তো ওখান থেকে আমি 12.5 মিটার পর্যন্ত বানাতে পারবো, অর্থাৎ G+3, অর্থাৎ 4 মিটার পর্যন্ত বাড়ি আমি ওখানে বানাতে পারবো। তো G+3 আজকাল খুব সহজ নাম, অনেকেই এটা এমনিতে 4 তলা। G মিন্স গ্রাউন্ড এন্ড 3 মানে 3 তলা, এই সবটা মিলে হলো 4 তলা। তো পরের বার 6 মিটার থেকে ওপরে এবং 7.5 মিটারের মধ্যে যদি কোনো প্লটের সামনে রাস্তা চওড়া থাকে, ওই ক্ষেত্রে আমার 17.5 মিটার অবধি বাড়ি বানাতে পারবো। সেটা হচ্ছে প্রায় G+4 6 তলা পর্যন্ত। আর 7.5 মিটার থেকে 10 মিটার যদি সামনের বাড়ির প্লটের সামনের রাস্তা চওড়া যদি এতটাই থাকে, তবে এক্ষেত্রে আমি 20 মিটার পর্যন্ত বাড়ি বানাতে পারবো, অর্থাৎ G+6। তো এই হচ্ছে আমার, এটাকে বলি মিনস অফ অ্যাক্সেস। এরকম থাকলে আমাদের এই উচ্চতা অনুযায়ী বাড়ি আমরা বানাতে পারবো। তারপরও আসছি আমরা কিছুটা প্রায়ই আমরা এবং একটা প্রশ্নের সম্মুখীন হই, আমি কতটা ছেড়ে এই জায়গাটা করব। সেটা তো মানে এটা ভেরি কমন প্রশ্ন, এবং এটা নিয়ে অনেকটা সমস্যাও। এটার জন্য বিশাল বিশাল কেসও চলছে, সমস্যা চলছে। কেউ ছাড়ছে কেউ ছাড়ছে না, এটা নিয়ে ম্যাক্সিমাম ডিসপিউট। কিন্তু এই জায়গা ছাড়ার ব্যাপারটা এটা নিয়ে মানে সাংঘাতিক বিষয়, এটা একটা ভাইটাল পয়েন্ট। কেউ কিছু জেনে হয়তো করেন, কেউ না জেনেও হয়তো কিছু করেন।
যেমন যারা জানেন ওরা সাধারণত ঠিক মাপ মতো রেখেই ওনারা করেন, যারা যারা করেন এটা হয়তো ওনাদের না জানার জন্য এরকম করে। যেমন নিয়মটা হলো এই, একটা বাড়ি আমি যদি করি, বাড়ির 4টে দিক থাকে, সামনের দিক, পেছনের দিক এবং 2 সাইড। সামনের দিকে প্রথমে আমার ছাড়তে হবে 1.8 মিটার, অর্থাৎ প্রায় 6 ফিট পর্যন্ত জায়গা। পেছন দিকে ছাড়তে হবে 1 মিটার জায়গা, অর্থাৎ 3 ফিট 4 ইঞ্চি। 3 ফিট 4 ইঞ্চি। যদি আমি বিল্ডিং হাইটটা যদি আমি 3 তলা পর্যন্ত করি, আচ্ছা 10 মিটার হাইট বিল্ডিং বলা আছে, এটা আমি 3 তলা পর্যন্ত যদি করি, মোটামুটি 10 মিটার মানে 3 তলা আমি ধরে নিতে পারি। 3 তলা করলে 10 মিটারের মধ্যে হয়ে যায়। তো ওই ক্ষেত্রে আমি 1 মিটার পর্যন্ত আমি ছাড়তে পারি, অর্থাৎ 3 ফিট। সামনের তালে কি দাঁড়ালো, সামনের দিকে 6 ফিট আর পেছনের দিকে 3 ফিট। বাকি রইলো এবার 2 সাইড। এই 2 সাইডে আমি 4 ফিট করে ছাড়তে পারবো। 2 সাইডে 4 ফিট করেই ছাড়তে হবে, 4 4 8। 4 4 8। তাহলে এই আমি সামনের দিকে 6 ফিট, পেছনের দিকে 3 ফিট এবং 2 সাইডে হলো 4 ফিট। কিন্তু আমি যদি 4 তলা অবধি করতে যাই, তখন কিন্তু আবার পেছনের দিকে 3 ফিট ছাড়লে হবে না, তখন পেছনের দিকে 4 ফিটই ছাড়তে হবে। আচ্ছা, তো এটা যখন আমার বিল্ডিং হাইটটা বেড়ে যাচ্ছে, সাইডের দিকে ফ্রি স্পেস গুলো বেশি হয়ে যাচ্ছে। তো এই ক্ষেত্রে একটু রিল্যাক্সেশন আছে। যেমন ধরুন আমি আগে থেকে একটা প্ল্যান করে নিলাম, আমি দোতলার বেশি বানাবো না। ওই ক্ষেত্রে আমার জায়গার প্লট যদি 2 গন্ডা হয় এবং তার কম হয়, এই ক্ষেত্রে সামনের দিকে আমার 6 ফিট না ছাড়লেও চলবে। ওই ক্ষেত্রে আমার সামনের দিকে 4 ফিট ছাড়লেও চলবে। আচ্ছা আচ্ছা সুজয়বাবু, এই বিষয়টার সাথে আমরা আরেকটা কথা আপনার কাছ থেকে জানতে চাইছি, যে এই যে ধরুন যে বিল্ডিং প্ল্যানটা নিয়ে কথা হচ্ছিল, যে আমি কতটুকু জায়গা কিনবো বা কতটুকু জায়গা নিয়ে বিল্ডিংটা করব, কতটুকু জায়গা ছাড়বো, সবটাই তো আগরতলা পুর নিগমের কাছে তথ্য রয়েছে, পুরো মানে রুলস রয়েছে। এখন কথা হলো যে আমরা যারা আগরতলায় থাকছি, আগরতলাবাসী বা ত্রিপুরায় যারা বসবাস করছেন, সেক্ষেত্রে মানে রুলসটা মানার ক্ষেত্রে কতটা বাধ্যতামূলক বিষয়টা রয়েছে। অনেক ক্ষেত্রে দেখা যায় যারা ছোট বাজেটের ঘর করছেন বা বিল্ডিং করছেন, নিজের মতো করে নিচ্ছেন, সেক্ষেত্রে কি কোনো ধরনের মানে বিধিনিষেধ থাকছে নাকি না করতে পারবেন? বিল্ডিং রুল যেহেতু আমাদের ত্রিপুরা সরকার একটা বানিয়ে দিয়েছেন, তাই আমাদের প্রত্যেক নাগরিকেরই উচিত বিল্ডিং রুলটা অ্যাপ্রুভাল নিয়ে যে জায়গায় আছেন, যে জায়গায় যে কর্পোরেশন যেখানে আছে, মিউনিসিপ্যালিটি যেখানে আছে, এটা বাধ্যতামূলকভাবেই ওনাদের থেকে পারমিশন নিয়েই করতে হবে। কেউ পারমিশন না নিয়ে করলে সেটা জরিমানার আওতায় চলে আসে। আচ্ছা, সেটা তাহলে অপরাধ, দণ্ডনীয় অপরাধের মধ্যেই এটা চলে আসে। সেটাই জানার মানে বিষয় ছিল। ওটা আমরা কখনোই করতে পারবো না যে আমরা ছোট করছি বড় করছি কিছু না, কিন্তু আমরা আগরতলা পুর নিগমের মধ্যে আমাকে বাড়ি করতে গেলে আমাকে বাধ্যতামূলকভাবে পুর নিগম থেকে অনুমোদন নিয়েই তবে করতে হবে। অনুমোদন নিয়েই করতে লাগবে, সেটা ছোটই হোক আর বড় হোক এবং এটা যে ধরনের বিল্ডিংই হোক, সেক্ষেত্রে লাগবে। জয়দেববাবু, সুজয়বাবু আমরা আসবো আপনার কাছে, এখন একটু জয়দেববাবুর কাছে যাচ্ছি, যে এই যে কথাটা সুজয়বাবু বললেন যে অনুমোদন আমাদের জন্য খুব প্রয়োজন, সকল নাগরিকের জন্যই প্রয়োজন যারা আগরতলায় আছেন। সেক্ষেত্রে দেখা গেছে কিন্তু এমন অনেক বিল্ডিং তৈরি হচ্ছে, মানে তো এখন হচ্ছে না, আগের ছিল, পুরনো বিল্ডিং ছিল যেগুলোর কোনো অনুমোদন হয়নি কিন্তু হয়ে গেছে, পুরনো অনেক আগের। সেক্ষেত্রে কি কোনো নতুন রুলস লাগু হচ্ছে তাদের ক্ষেত্রে নাকি না? এখন তো সব রুলস মেনেই করা হচ্ছে। এই ক্ষেত্রে বলছি, এই ক্ষেত্রে আগের যদি হয়ে থাকে তাহলেও আমাদের এখন যে বিল্ডিং রুলস বানানো হয়েছে এটার মধ্যে প্রভিশন আছে। ধরুন একটা বিল্ডিং প্ল্যান সিস্টেমটা এখন হচ্ছে অনলাইনে একটা হয়, আর একটা হচ্ছে অফলাইনে। অনলাইন মিন্স এটা সাধারণত মডিফিকেশনের জন্যই ব্যবহার করা হয়। ধরুন আগে বাড়ি হয়ে গেছে, তো নিয়ম কানুন যেটা বানানো হয়েছে অ্যাকর্ডিং টু দ্যাট রুলস রেগুলেশনস বা এটা বানানো হয়নি, তো এই ক্ষেত্রে এটা অফলাইনে আমরা বানিয়ে তারপরে এটা ম্যানুয়ালি জমা করতে হয় আমাদের পুর নিগমে বা বিভিন্ন মিউনিসিপাল কাউন্সিল বা ওইখানে। আর কিছু কিছু দেখা যায় নিয়ম মেনেও করা হয়েছে, মানে বিল্ডিংটা উইদাউট অ্যাপ্রুভাল হয়েছে কিন্তু নিয়ম টিয়ম সব ঠিক আছে, আমাদের যে ক্রাইটেরিয়াগুলো আছে এগুলো আছে, এগুলো দিয়ে জমা দিলেও কিন্তু আমরা দিয়ে দিই। তবে প্রোভাইডেড এটাতে একটা কথা আছে, আমরা কিন্তু একটা পেনাল্টি, যেটা কম্পাউন্ডিং ফিস আছে, পেনাল্টি একটা ইম্পোজ করা, একটা নির্দিষ্ট একটা গাইডলাইন আছে যে এটা কতটুকু হবে। এইটা এই 3 টাইমস 5 টাইমস বিভিন্ন ক্যাটাগরি আছে। ধরুন আমি বলছি, একটা আমরা বিল্ডিং করলাম, 100 স্কোয়ার মিটারের বিল্ডিং করলাম,
তো 100 মানে স্কোয়ার 1 ঘন্টা 1 ঘন্টা নিয়মকানুন সব কিছু ঠিক আছে। তো এটার ক্ষেত্রে যা আমাদের নিয়ম আছে, যেহেতু অ্যাপ্রুভাল নিয়ে আমি করিনি, তো এই ক্ষেত্রে এটার 3 টাইমস এই যে একটা পেনাল্টি কম্পাউন্ডিং বলে এটাকে, পেনাল্টি একটা ধরুন আমাদের পার স্কোয়ার মিটারে একটা নির্দিষ্ট ফিস ধার্য করা আছে। এটা ধরুন 100 স্কোয়ার মিটারের জন্য ধরুন 120 টাকা করে পার স্কোয়ার মিটার, এই রেটে যা রেট আসবে এটার 3 টাইমস। আর যেটা এই ডেভিয়েশন যদি হয়ে থাকে তাহলে ডেভিয়েশনের 5 টাইমস প্লাস এই যে টোটাল যে এরিয়াটা এটার 3 টাইমস, এরকম করে বিভিন্ন ক্রাইটেরিয়া আছে। যেমন ক্যান্টলিভার, কি লাগছে? হ্যাঁ ফি লাগছে, যেমন বারান্দা, বেলকনি বারান্দা এটা বানিয়ে ফেলেছে উইদাউট অ্যাপ্রুভাল। এটার জন্য নিয়ম হচ্ছে যে আমার পার্টিকুলার ওই যে বেলকনির বারান্দার যে এরিয়াটা এটা 10 গুণ টাকা আমরা নিয়ে থাকি। তো এরকমভাবে বিভিন্ন আরও আছে। হাইট, বিল্ডিংয়ের হাইট আমার একটা আছে, এটা করে নিল, এই অ্যাপ্রুভাল ছাড়া করলো। তো এটার জন্যে আমরা প্রতি বসত বাড়ির জন্যে ভার্টিক্যাল হাইট যেটা ফিক্স করা আছে, এটা হচ্ছে যদি অ্যাপ্রুভাল নিয়ে করে তাহলে তো যা অ্যাপ্রুভাল হাইটে মেনশন করা আছে, যদি এটার বেশি হয় তাহলে রেসিডেন্সিয়ালের ক্ষেত্রে হবে পার 30 সেন্টিমিটার হাইটের জন্য 10,000 রুপিস। আচ্ছা, আর যদি এটা কমার্শিয়াল হয় মানে আদার দেন রেসিডেন্সিয়াল, তাহলে প্রতি মানে 30 সেন্টিমিটার মিনস 1 ফুটের জন্য এটা ফর এভরি 30 সেন্টিমিটার 30,000 আচ্ছা, এইরকম করে এরকম একটা ফিস এরকম এরকম একটা একটা আছে। fees একটা দিয়ে ধার্য করা আমরা আছে। ইয়ে করা হয়। আমরা শুনবো সূর্যবাবু, আপনার কাছ থেকে একটু জানতে চাইবো যে এটা গেল যে যারা বিল্ডিং করছেন, ছোট হোক 1 ঘন্টায় হোক বা তার থেকে বেশি হোক, এখন কথা হলো যারা বিল্ডিং করছেন বলতে হাফ বিল্ডিং করছেন, হাফ ওয়াল, হাফ টিন বা ওপরে টিনের চাল দেওয়া, এরকম ফুল ওয়াল দেওয়া, Full wall। সেগুলোর ক্ষেত্রে কি নিয়ম রয়েছে? সেগুলোর ক্ষেত্রে আমাদের যে নিয়মটা রয়েছে সেগুলো আমরা সেই একটু আগে যেটা আমরা আলোচনা করলাম যে ফ্রি স্পেস আমাদের সামনে পেছনে সাইডে যা ছাড়তে হবে এই রুল অনুযায়ী ছাড়তে হবে। আচ্ছা, এবং প্ল্যানিং এর ক্ষেত্রে? প্ল্যানিং এর ক্ষেত্রেও সেই কথাটাই বলছি, প্ল্যানিং এর ক্ষেত্রেও সেই সাইড অনুযায়ী যেরকম ছাড়া আছে করতে হবে। ওই ক্ষেত্রে শুধু আমাদের যেটা বলেছি যে অ্যাপ্রুভাল ফিজের রেটটা একটু কম, আচ্ছা। যেহেতু এটাকে বলছে সেমি পার্মানেন্ট বিল্ডিং, কিন্তু রুল আমাকে সব যেরকম ছাড়ার কথা সেই ছেড়েই আমাকে ছেড়ে করতে হবে। ছেড়ে করতে হবে। এএমসি থেকে কি কোনো প্ল্যান পাস করার বিষয় রয়েছে এই ক্ষেত্রে? হ্যাঁ, এই ক্ষেত্রে এএমসি থেকে বিষয় খুব প্ল্যান পাস করা রয়েছে এবং আজকাল অনেক নাগরিকরাই অনেক সচেতন হয়ে গেছেন, অনেকে দিচ্ছেও। অন অর অ্যাভারেজ ধরুন প্রত্যেক দিন আমাদের প্রত্যেক মাসে 30 থেকে 40টা প্ল্যান আমাদের এখান থেকে আমরা অ্যাপ্রুভাল জন্য আমরা জমা পড়ে এবং আমরা এগুলিকে করে অ্যাপ্রুভালের জন্য আমরা পাস দিই। আচ্ছা। সুতরাং এটা একটা নাগরিকদের জন্য একটা খুব গুড সাইন যে প্রত্যেকে এখন খুব সচেতন হচ্ছেন অ্যাপ্রুভাল নিয়েই বাড়ি করার জন্য। আর সবচেয়ে বড় কথা হলো এই যে বিল্ডিং রুলটা, এটা খুব বলবো যে পরিবেশ বান্ধব। কারণ আমি যদি নিয়ম মেনে বাড়ি করি, আমি যেরকম উপকৃত হব, আমার পাশের বাড়ির লোকটা উপকৃত হবে। আমার পাশের বাড়ি যদি ভালো করে ছেড়ে করে, ও যেরকম উপকৃত হবে ওর জন্য আমি উপকৃত হব। তার জন্য বিল্ডিং রুল মেনে করলে এটা খুব পরিবেশ বান্ধব রুল। তাই প্রত্যেকের কাছেই আমরা অনুরোধ করি, প্রত্যেকের কাছে আমরা সচেতন করার প্রত্যেকে চেষ্টা করি যে তোমরা মিউনিসিপ্যালিটি রুল মেনে তোমরা বাড়ি করো। সুজয়বাবু, একটা বিষয় আমি আপনার কাছে, আপনি একটু আগে বলছিলেন আমাদেরকে যে বাড়ির সামনে 6 ফুট জায়গা রাখতে লাগে বিল্ডিং করার ক্ষেত্রে, দোতলা 3 তলার ক্ষেত্রে। ধরুন এমন একটা, জাস্ট এটা একটা এক্সাম্পল দিয়ে বলছি, ধরুন 3 ঘন্টা জায়গা রয়েছে, সেখানে 2 ঘন্টা জায়গা রয়েছে, সেখানে 3 ভাইকে ভাগ করে দেওয়া হবে। প্রতি ভাই 2 ঘন্টা জায়গা থেকে 3টা ভাগ হয়ে 3 তলা হবে। সেক্ষেত্রে সামনে ধরুন 6 ফুট জায়গা মানে রাস্তা এন্ট্রান্স রয়েছে, তখন কি বিল্ডিং এর পাস পাবেন কি 3টে আলাদা? আমি একটু আগে আলোচনা করছিলাম যে আমার অ্যাক্সেস টু দি প্লট অর্থাৎ মিনস অফ অ্যাক্সেস যদি 6 ফুট থেকে 8 ফুটের মধ্যে হয়, ওই ক্ষেত্রে আমি দোতলা অবধি করার সুযোগ পাবো। 6 ফুট থেকে 8 ফুট এন্ট্রান্স হলে আমি ওই প্লটে আমি দোতলা অবধি করার সুযোগ পাবো। আচ্ছা, দোতলা মানে যেখানে G+2 G+1 G+2 হলে 3 তলা আমরা বলি। হ্যাঁ। তা যেখানে 3 ভাই যেখানে আছেন ওইখানে 3 তলা করার মতো সুযোগ এখানে নেই, যেহেতু এখানে এটা 6 ফুট থেকে 8 ফুটের মধ্যে 3 তলা সুযোগ। যদি 8 ফুট থেকে যদি 1 ইঞ্চিও যদি বেশি হয়, ওই ক্ষেত্রে উনি 4 তলা রাস্তা যদি 8 ফুট থেকে একটু বেশি থাকে তাহলেই 3 তলা উপর করতে পারবেন। উনি 3 তলা করতে পারবেন।
তিনতলা করা যাবে। এটা এখন মানে এখন যে অনেক সময় কি হয় রাস্তার মধ্যে ড্রেন থাকে, ড্রেনের কভার ড্রেন যদি করা হয় ড্রেন এরকম সহই, আমরা যে উইডথটা যেটা বলছি সেটা রাস্তা এবং ড্রেন সহই, সবটা নিয়ে 8 ফুট লাগবে। 8 ফুট লাগবে। আচ্ছা, 8 ফুট লাগলেই উনি ওখানে 4 তলা অবধি করতে 8 পারবেন। ফুটের একটু উপরে হতে হবে, 8 ফুট থেকে একটু বেশি হতে হ্যাঁ, হবে, একটু বেশি হতে মানে রাস্তার পাশাপাশি ড্রেন কভার করে 8 ফুট থেকে একটু বেশি হতে হবে, 8 ফুট তখন তিনতলা করা যাবে। তিনতলা 8 ফুট হলে আপনি দোতলা অবধি দোতলা করার অবধি সুযোগ করতে পাবেন, ধরুন 8 ফুটের থেকে একটু বেশি হলেই আপনি তিনতলা করার সুযোগ পেয়ে যাবেন। আচ্ছা, আমরা এই বিষয়টা আরো শুনবো। তো জয়দেববাবু আপনার কাছ থেকে একটু জানতে চাইছি যে এই ধরুন একজন সাধারণ নাগরিক যারা আমাদের অনুষ্ঠানটা দেখছেন বা যিনি হয়তোবা এএমসির কি রুলস রেগুলেশন আছে জানেন না, সেক্ষেত্রে নতুন করে প্ল্যান নেবেন, প্লেনের জন্য অ্যাপ্লাই করবেন, তো কি করতে হবে? প্ল্যান করলে ওনাদের কাছে আমাদের আবেদন থাকবে, ওনারা আমাদের পুর নিগমে আসতে পারেন, আমাদের ইঞ্জিনিয়াররা আছেন ওদের সঙ্গে কনসাল্ট করতে পারেন। আদার দেন দ্যাট আমরা প্যানেল কিছু প্ল্যানার ইয়ে আছে আমাদের, মানে লাইসেন্স দেওয়া আছে আমাদের পুর নিগম থেকে। তো এগুলি আমরা আমাদের অফিসের যে নোটিশ বোর্ড আছে এগুলোতে ডিসপ্লে করা আছে, প্লাস আমাদের যে ওয়েবসাইটটা আছে আগরতলা পুর নিগমের এটার মধ্যেও দেওয়া আছে। তো সবাই যদি ইয়ে করে, আজকাল তো মোটামুটি সবাই দেখলাম উইদাউট অ্যাপ্রুভাল প্ল্যান কেউ কিন্তু বাড়িঘর করছে না, কিন্তু খুবই কমই করছে, ভেরি মাচ অ্যাওয়ার এই ব্যাপারে। তো ওনারা এলে আমরা ওদের প্রয়োজনীয় নির্দেশিকা দিয়ে দিই যে তোমরা ইয়ে করো, বিভিন্ন প্ল্যানার আছে প্যানেল, যে লিস্টটা ওদের দিয়ে দিই, ওরা যার পছন্দ যার কাছ থেকে করবে। যদি প্ল্যানার, তো এগুলোর কতগুলি ক্যাটাগরি আছে, যেমন গ্রেড 1, গ্রেড 2, গ্রেড 3। তো গ্রেড 3 আপ টু সিঙ্গেল স্টোরি পর্যন্ত করতে পারে। তো আর গ্রেড 2 আপ টু G+1, দ্যাট ইজ ডাবল স্টোরি বিল্ডিং পর্যন্ত করতে পারে। আর গ্রেড 1 যারা, তাদের কাছ থেকে লিমিটেশন নেই, ওরা ইয়ে করতে পারে, মানে G+5, G+4 এগুলো আরো একটু করতে পারে। তো ওদের সঙ্গে কনসাল্ট করলে ওরা দেখিয়ে দেবে কিভাবে করতে হয়, নিয়ম কানুন মেনে ওরাই অ্যাপ্লাই করে দেয় অন বিহাফ অফ মানে ওনার আর কি, মানে প্ল্যানাররাই এই কাজটা করে দেয়। এবং রেসপন্সিবিলিটিও কিন্তু ওদের কাছেই এন্ট্রাস্ট করা থাকে। কোনো কিছু এট দি টাইম অফ এক্সিকিউশন, সুপারভিশন, ডেভিয়েশন হলো কিনা এটা কিন্তু প্ল্যানারের কাছেই আমরা দায়িত্ব দিয়ে রেখেছি। কারণ আরেকটা ব্যাপার হচ্ছে যে আমাদের পুর নিগমের যে ইয়ে আছে, ইঞ্জিনিয়ারিং স্টাফ আছে, এই জন্য দেওয়া হয়েছে, আমাদের ডেভেলপমেন্ট ওয়ার্কস আছে। তো এগুলো দেখাশোনা করার পর বিল্ডিংগুলো, প্রতিটা বিল্ডিংয়ে গিয়ে দেখাশোনা করার মতো আমাদের ইয়ে কিন্তু নেই, এই জন্যই প্ল্যানার করা হয়েছে, ওদের লাইসেন্স দেওয়া আছে আমাদের। তো ওনারাও এট দি টাইম অফ এক্সিকিউশন আমাদের জানান কোনো প্রবলেম হলে, যে এইদিকে ওরা মানছে না, আমরা ভিজিট করি, আমরা ওদের নোটিশ দিই, অ্যাকশন নিই, এইগুলি চলছে আর কি। তো সবচেয়ে বড় কথা হলো আমরা এই সবাইকে বলি যে আপনারা আসুন, আমাদের আগরতলা পুর নিগমের সঙ্গে যোগাযোগ করুন, প্যানেল যারা প্ল্যানার আছে ওদের সঙ্গে যোগাযোগ করুন, করে ওয়েবসাইটেও আছে, তো ওদের সঙ্গে যোগাযোগ করলে আপনার বাড়িটা যেমন টেকনিক্যালি সেফ থাকবে, এজ ওয়েল এজ যে নিয়ম কানুন মেনে করলে, সুজয়বাবু যেটা বললেন, পার্টিকুলার ওই ওনারের সুবিধা হবে না, পাশাপাশি যারা নেইবারিং বাড়িঘর আছে ওদের সুবিধা হবে, এবং পাশাপাশি আমাদের যে পুরো এমসি এরিয়া সবারই সব দিকেই সুবিধা হবে। এই হচ্ছে মোদ্দা কথা। আমরা সুজিবাবুর কাছ থেকে একটু জানতে চাইবো যে আপনি যেই প্ল্যানটার কথা বলছিলেন সেই অনুযায়ী ধরুন এখন তো কমার্শিয়াল প্লেসে খুব বিল্ডিং হচ্ছে এবং ফ্ল্যাটও তৈরি হয়ে বিক্রি হচ্ছে, সেক্ষেত্রে একটা বিষয় আমরা প্রতিনিয়তই চোখে পড়ে, মানে সকলেরই চোখে পড়ে, সেটা যেহেতু আমরা স্মার্ট সিটিতে আছি, আমরা তার পাশাপাশি কিন্তু স্বচ্ছ আগরতলা এটাও কিন্তু আমাদের একটা বড় একটা বিষয়, যেহেতু স্বচ্ছ ভারতের মধ্যে আমরা স্বচ্ছ আগরতলা দেখছি। তো সেক্ষেত্রে বিল্ডিংয়ের যে ড্যামেজগুলো থাকে সেগুলো আমরা অনেক সময় দেখেছি রাস্তার পাশে বা ড্রেনের মধ্যে পড়ে, ড্রেনটা সাময়িক কিছুদিন জন্য হলেও বন্ধ হয়ে থাকে। এই বিষয়টা আপনারা কিভাবে দেখছেন? এই বিষয়ে বলতে গেলে যারা মানে বিল্ডিং মেটেরিয়াল, ড্যামেজ বিল্ডিং মেটেরিয়াল যেগুলো রাস্তার ধারে ফেলে রাখে, ওরা আমাদের একটা পেমেন্ট আমরা এগুলো ক্লিয়ার করে নিয়ে যাই। আচ্ছা। আর ড্রেনের মধ্যে যেগুলো পড়ে থাকে ওগুলো তো আমরা আমাদের নিয়মিতভাবে ড্রেন পরিষ্কারের যখন থাকে আমরা করি। তাছাড়া এই ড্রেনের মধ্যেও বড় বড় বিল্ডিং যারা করে, যখন এরা পাইলের যখন ডিসচার্জ ওটা যখন ড্রেনের মধ্যে ফেলে, তখন ওরা পার পাইলিং ডিসচার্জের জন্য ওরা আমাদের অফিসে একটা রেট
জমা দেওয়ার প্রভিশন আছে, আমরা ওদের কাছে ইনসিস্ট করি তোমরা জমা দাও, তখন আমরা ওগুলো ওদের ওখান থেকে গিয়ে এগুলো আমরা উঠিয়ে নিয়ে আসি। আচ্ছা, কিছুদিনের মধ্যে পরিষ্কার হয়ে যায়? কিছুদিনের মধ্যে, ওরা টাকা জমা দেওয়ার কিছুদিনের মধ্যেই আমরা আমাদের গাড়ি গিয়ে ওখান থেকে এগুলো পরিষ্কার করে নিয়ে আসি। টাকাটা কে দেবে? যে বিল্ডিং ওনার সে দেবে। আচ্ছা। অ্যাকচুয়ালি ধরুন এখানে আরেকটা কথা, এখানে আপনি ভালো প্রসঙ্গ উঠিয়েছেন যে এএমসির কাছে কিন্তু কোনো প্রমোটার এবং এখনো জানে না। এএমসি চিনবে, অর্থাৎ মিউনিসিপ্যালিটি শুনবে যে ওনার তাকে। এএমসি যদিও প্রমোটারের সাথে মালিকের একটা এগ্রিমেন্ট হয়, কিছু করা হয় যে তুমি আমার জায়গাটাকে ডেভেলপ করে দেবে, কিন্তু মিউনিসিপ্যালিটি প্ল্যানটা অনুমোদন করে মালিকের নামে, মালিকের সাথে। মিউনিসিপ্যালিটি সাধারণত মালিকের সাথেই করেসপন্ডেন্স করে, পরিচয়টা মালিকের সাথেই মানে রাখে। মালিক হয়তো তখন প্রমোটারকে বলে হয়তো প্রমোটার দেয় অথবা মালিক দেয়, মিউনিসিপ্যালিটি তখন জায়গাটা পরিষ্কার করে দেয়, চলে আসে। তাহলে তো সেক্ষেত্রে আমরা যেটা দেখেছি, বড় বড় বিল্ডিং এর তো অনেকগুলোই ড্যামেজ থাকে, এগুলো মানে স্বাভাবিক বিষয়, এগুলো থাকবেই। তো এটার জন্য অনেক সময় পথ চলতি যারা মানে যাত্রীরা আছেন বা রোড সাইডের যারা দোকানিরা, তারা অনেক সময় বিভিন্ন রকমের আপত্তি করতে দেখেছি আমরা, কিন্তু দেখা যায় এগুলো আবার এমসির পক্ষ থেকে সারাই করা হচ্ছে। হ্যাঁ, এমসির পক্ষ থেকে সারাই, কিছুটা আমরা নিজের থেকে সারাই করাই, তারপর ওরা আমাদের জমা দিলে তারপর আমরা নিয়ে আসি। কিন্তু কখনো কখনো দেখা যায় যে দীর্ঘদিন ধরে পড়ে রয়েছে, ওরা নিচ্ছে না, পরে তখন আমরা ওর থেকে নিজের থেকে নিয়ে এসে, কারণ নাগরিকের সুবিধার থেকে ওদের থেকে নিয়ে এসে তখন ওদের কাছে আমরা বিল সাবমিট করি যে তোমরা দাও, তখন ওদের কাছে আমরা চাপ সৃষ্টি করি ফিসটা দেওয়ার জন্য, কারণ এটা করাটা খরচ আছে। সেটাও কিন্তু একটা ফ্যাক্টর, যেখানে সুনাগরিক হিসেবে নিজের থেকেই পরিষ্কার করাচ্ছে। আবার এইরকমও আমরা দেখছি দীর্ঘদিন ধরে পড়ে রয়েছে, হয়তোবা বিল্ডিংটাই এখনো কমপ্লিট হয়নি, দীর্ঘদিন ধরে বিল্ডিংটার প্রসেসিং চলছে। ওনারা হয়তো ভাবেন যে আজ আরেকটু কিছু ফেলে একসাথে ফিস দিয়ে দেব, এরকম হয়, কিন্তু ততদিনে তো অন্যান্য নাগরিকদের অনেক অসুবিধা আসছে, তখন আমরা নিজেদের তরফ থেকে আগেই পরিষ্কার করে নিই, করে ওনার কাছে আমরা বলি যে তুমি ফিসটা দাও। একদম একদম। আমরা প্রায় সময় এইগুলো যে থাকে আর কি, একটা বিল্ডিং করতে গেলে তো মেটেরিয়ালসগুলো তো রাস্তার পাশে রাখতেই হবে, বাড়ির পাশে। তো এই নয় যে আমরা ওদেরকে ডিসকারেজ করবো যে তোমরা ফেলতে পারবে না, এরকম না। ওদের নোটিশ দেওয়া হয় ভার্বেলি অথবা চিঠি দিয়ে যে তুমি এই যে বিল্ডিং কনস্ট্রাকশন মেটেরিয়ালসটা তুমি এইভাবে রাখো যাতে গাড়ি চলাচল, মানুষ চলাচলে যাতে কোনো ইনফ্রিজমেন্ট না হয়, এইভাবে রাখো, এবং নির্দিষ্ট সময়ের মধ্যে তুমি এটা এই সরিয়ে নেবে, যে এক্সেস যেটা থাকে, ডেব্রিজ থাকে, অনেক কিছু থাকে। তো যদি না শোনে তখন আমরা এগুলি অনেক সময় আমরা নিয়ে যাই, নিতে হয়, কারণ বিভিন্ন লেভেল থেকে এগুলি কমপ্লেনও আসে অনেক সময়। যেহেতু এই বিষয়টার সাথে আরেকটা বিষয়ও খুব অঙ্গাঙ্গিভাবে জড়িত, সেটা হলো আমাদের যে গার্বেজ কালেকশন, তার ডোর টু ডোর কালেকশন, তার মধ্যে যে এই যে ফ্লাডের সময় রাস্তায় যে জল জমে যায়, এটাও কিন্তু এক ধরনের আমি কারণ বলতে পারি, রিজন, যে এগুলোর কারণে রাস্তায় জল জমে থাকে বা ড্রেন বন্ধ হয়ে গেল। তো এক্ষেত্রে তখন কিন্তু এমসির একটা গুরুদায়িত্ব এসে পড়ে, কি করে এটা ক্লিয়ার করবে, ড্রেনটাকে ক্লিয়ার করবে, রাস্তার জল জমাটা, পাম্পগুলো কখন চালানো দরকার বা তখন কি করা দরকার, সেক্ষেত্রে মানে কি থাকে পদক্ষেপ? এটা আমি বলি একটু। আমাদের আগরতলা শহর আমরা মোটামুটি সবাই জানি, এটা কিন্তু এই জলের মেইন যে ফ্লোটা টুয়ার্ডস বাংলাদেশ যাচ্ছে, কিন্তু এটার সেন্ট্রাল পার্টটা এইরকম একটু কড়াইয়ের মতো। তো যাই হোক, আমাদের কনভেনশনাল কতগুলো ড্রেনেজ আছে, স্টর্ম ওয়াটার ড্রেনেজ যেটাকে বলি আমরা, তো এটা তো একটা আছেই। এগুলো দিয়ে মানে স্বাভাবিকভাবে কি বুঝি আমরা, যে বৃষ্টি হলে ড্রেন দিয়েই জলটা পাস হওয়ার কথা, তো রেগুলার এটা হচ্ছেও। কিন্তু দেখা যায় একটু যদি হেভি রেইনফল হয়, তাহলে আমরা আগরতলা শহরে এখন প্রায় জল জমে যায়। জল জমে যায়, এটা দেয়ার আর মেনি রিজনস। একটা হচ্ছে আমাদের যে রেপিড আরবানাইজেশন হয়েছে, আগে যে ফাঁকা জায়গা ছিল এখন কিন্তু অনেক বাড়ি ঘর, দোকানপাট অনেকগুলো হয়ে গেছে। আগে তো বৃষ্টিটা হলে একটা ফাঁকা জায়গা থাকতো, জলটাকে দাঁড়ানোর একটা স্কোপ ছিল। তো এটা আরবানাইজেশন হবে না তাও তো নয়, এটা হবেই। তার জন্য করেছি কি, আমরা কনভেনশনাল ড্রেনেজ সিস্টেম দিয়ে, যেহেতু এটা পারপাসফুলি হচ্ছে না, এই জন্য আমরা করেছি কি, কতগুলো ড্রেনেজ পাম্প বসিয়েছি আমরা আগরতলা শহরে। এখন আপাতত মোটামুটি 16খানা আছে, বিভিন্ন ক্রিটিক্যাল এবং যেগুলো ইম্পর্টেন্ট লোকেশন আছে, এখানে 16খানা হাই পাওয়ারের কতগুলো ড্রেনেজ ডিসচার্জ পাম্প বসানো হয়েছে। তো বৃষ্টি হলে এটা আমাদের আদার দেন উইন্টার সিজন, এটা আমরা কিন্তু 24/7 মোডে, এবং স্টাফ আমাদের প্রত্যেকটা পাম্প হাউসে 2জন করে এন্ট্রাস্ট করা আছে, একদম 24/7। ধরুন রাত্র 2টোর সময় বৃষ্টি এলো হঠাৎ করে, ওরা কিন্তু এই পাম্প হাউসে চলে যাবে, একজন পাম্প অপারেটর, একজন হেল্পার, এবং সঙ্গে সঙ্গে আমাদের ইঞ্জিনিয়ারিং উইং
মেকানিক্যাল উইং আছে, ওরা যা গাড়ি টাড়ি লাগে, প্লাস আমাদের অ্যাসিস্ট্যান্ট মিউনিসিপ্যাল কমিশনাররা আছেন, ওনারা লেবার টাবার দিয়ে ধরুন কোনো জায়গায় গেল, ব্লকেজ হয়ে গেল, নাইট টিম অলরেডি ফর্ম করা আছে, মানে সবাই জানে এটা যে বৃষ্টি হলে আমাদের এখানে যেতে হবে, এবং গিয়ে যখন দেখা যাবে যে জলের একটা লেভেল আছে, লেভেল পর্যন্ত ক্রস করে গেছে, তখন কিন্তু আমরা পাম্প চালানো শুরু করে দিই। একটা হচ্ছে আমরা এই হাওড়া রিভারে এই জলগুলো নিয়ে আমরা নিষ্কাশন করি, আর একটা হচ্ছে কাটাখাল আমাদের যে এইগুলো নিয়ে ফেলে দিই। তো এখন দেখা গেছে এই যে আমাদের আমাদের মে মাসের 19 তারিখে একটা খুব ভালো বৃষ্টি হয়েছিল, 19 তারিখের বৃষ্টিতে আমরা এগুলি করেছি, আবার করেছি এই যে জুন মাসের হলো 17 এদিন তো আরো বেশি বৃষ্টিপাত হয়েছে। তো এটা থেকে আমাদের এক্সপিরিয়েন্স হয়েছে একটা, যে এখন যে পাম্প হাউস আছে প্লাস কনভেনশনাল ড্রেনেজ আছে, এগুলো দিয়েও কিন্তু সুইটেবলি আমরা কভার হচ্ছে, কিন্তু একটু টাইম বেশি লাগছে। এগুলোর কারণ আছে, ড্রেনটা ধরুন পাম্পগুলো চলছে, ফুটবলটাতে ময়লা জমে গেল, এটা পরিষ্কার করতে হয়, প্লাস পাওয়ারের একটা ব্যাপার আছে। এই যে পাম্প চালাতে গেলে আমাদের এই যে ইলেকট্রিসিটির সাপ্লাইটা লাগে, এগুলো পাম্প অপারেটর, এই যে পাম্পগুলো চলে এগুলো ইলেকট্রিক অপারেটেড, এবং সঙ্গে সঙ্গে করেছি কি আমরা দেখলাম, তারপরে প্রথম তো ইলেকট্রিকেই ছিল, তারপরে আমরা দেখলাম যে না, এটা দিয়ে যখন পাওয়ার কাট হবে তখন কি করব, তখন আমরা ডিজেল অপারেটেড কিছু আমরা এখানে পাম্পের ব্যবস্থা করেছি কয়েকটা, যেখানে বেশি হয়, যেমন ওরিয়েন্ট চমুনি, আমাদের বনমালীপুর, ওরিয়েন্ট চমুনি তো মানে সবার আগে ওরিয়েন্ট চমুনি, তারপরে এই পূর্ব থানার পেছনে আছে, তারপরে এখন নর্থ গেটের দিকে একটা, হ্যাঁ মঠচমুনির দিকে তো আছে। তো এইসব জায়গাতে এখন কি হয়, ধরুন পাওয়ার কাট হয়ে গেল ফর দি টাইমিং, সঙ্গে সঙ্গে আমরা ডিজেল অপারেটেড যে পাম্পটা আছে এটা আমরা চালু করে দিই। আর এতে দেখা গেছে কি, আমরা সত্যি কথা বলতে যদি কনস্ট্যান্ট যদি রেইনফল না হয়, ধরুন একটা বৃষ্টি হতে থাকলো 7-8 ঘন্টা, 3 ঘন্টা 4 ঘন্টা বৃষ্টি হলো, আগের মতো কিন্তু 2 দিন 3 দিন জল জমে থাকে না, আমরা সবাই জানি। এটা খুব ইমপ্রুভ হয়েছে, এবং এটা আগরতলা পুর নিগম, আমাদের পুরো যে বিভিন্ন উইং আছে, পাওয়ার ডিপার্টমেন্ট আছে আমাদের, ইলেকট্রিক্যাল উইং, এটা উনি দেখেন, মেকানিক্যালের আরেকজন আছেন, এবং আদার যে আমাদের অ্যাসিস্ট্যান্ট মিউনিসিপ্যাল কমিশনার ওনারা আছেন। তো এটা মেইনলি আমরা আগরতলা সেন্ট্রাল পার্ট এবং ইস্ট জোন, এই জায়গাটাতেই মেইনলি ওয়াটার স্ট্যাগনেশনটা হয়। তো এটা অনেকটা ইমপ্রুভ হয়েছে। তো এখন আমরা নতুন আরো প্রপোজাল এখন চিন্তা করছি, পাম্প বসানোর জন্য আমরা আরো প্রপোজাল দিয়েছি, এবং সরকার অনুমোদনও দিয়েছে এগুলো বসানোর জন্য। এখন স্যাংশন দিলে আমরা এগুলো 3টে পাম্প 3টে লোকেশনে। আদার দেন দ্যাট আমরা এখন আপনারা লক্ষ্য করে থাকবেন যে এই যে জলটা নিষ্কাশন করা হয়, ডেলিভারি পাইপলাইন হচ্ছে আমাদের একটা। ধরুন আমাদের পাম্প ওরিয়েন্ট চমুনি ফর এক্সাম্পল বলি, ওরিয়েন্ট চমুনিতে আমাদের 4খানা পাম্প আছে, মানে ইলেকট্রিক অপারেটেড, আর একটা আছে ডিজেল। তো যখন জলের লেভেলটা বেড়ে গেল, কিন্তু এরকম কোনো মেকানিজম নেই যে আমি এখন 4টে পাম্প বা 3টে পাম্প চালাতে পারবো। কেন পারি না, ডেলিভারি লাইন হচ্ছে একটা, আমি চালাই, যদি চালাতে যাই তাহলে পাম্পটা হয়তো ব্রাস্ট করবে একদম। এই জন্যে আরেকটা আছে ধরুন বনমালীপুর, এখানেও ভালো ওয়াটার স্ট্যাগনেশন হয়। তো এখন নতুন আমরা সুজয়বাবু যেটা বললেন, 3টে জায়গায় আমরা পাম্প বসানোর একটা পরিকল্পনা অলরেডি গভর্নমেন্টের সঙ্গে ডিসকাশন হয়ে গেছে। আপনার আলাদা করে ডেলিভারি লাইনও আমরা আরো নতুন ভাবে নিয়ে করব, যাতে একসাথে আমরা 2-3টে পাম্প একসাথে চালালে যাতে আমরা মানে আশা করছি যে ওয়াটার স্ট্যাগনেশন টাইমটা আরো কমে যাবে। আসলে কি মানে বড় বড় মেট্রোপলিটন শহরেও কিন্তু জল জমে, কিন্তু বিষয়টা দেখতে হবে জল কত তাড়াতাড়ি নামছে, এটাই হলো মূল বিষয়। আমরা যেহেতু সময়ের শেষের দিকে চলে এসেছি, আমাদের আজকের আলোচনায় আমরা অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। তো সুজয়বাবু, যাওয়ার আগে আপনার কাছ থেকে একটু জানতে চাইবো, যারা বিল্ডিং প্ল্যান নিয়ে চিন্তাভাবনা করছেন বা কিভাবে করবেন বা কি জানার, যারা নিউ আছেন বিল্ডিং এর জন্য একদম নতুনভাবে প্রস্তুত করবেন, তাদের জন্য একটা অ্যাওয়ারনেস মূলক কিছু যদি বলতে চান আমাদের ভিউয়ার্সদের, আমাদের দর্শক বন্ধুদের জন্য আমি বলবো, যারা নতুন করে বাড়ি প্ল্যান করার চিন্তা ভাবনা করছেন অথবা প্ল্যান করবেন বলে ভাবছেন, ওনাদের কাছে আমাদের বিল্ডিং রুলটার অনুযায়ী করলেই যেরকম আপনি ভালো থাকবেন, সেরকম আপনার প্রতিবেশীও ভালো থাকবে। তা আপনি যদি নিয়ম জানতে চান, আমাদের ওয়েবসাইট আছে agartala.city.tripura.gov.in, ওখানে আমাদের বিল্ডিং রুলের টোটালটাই আপলোড করা আছে, ওটাও আপনি দেখে নিতে পারেন। আরেকটা অপশান, আপনি আমাদের অফিসে এসেও আপনি নিয়মকানুন জেনে যেতে পারেন। সর্বোপরি আমাদের অফিস থেকে প্রায় 80 জনের মতো এমপ্যানেল প্ল্যানারকে অনুমোদন দেওয়া হয়েছে বিভিন্ন বাড়িঘরে যারা প্ল্যান করবেন ওদের সাহায্য করার জন্য, অবশ্যই অন পেমেন্ট বেসিস।
তো ওদের কাছে গেলেও ওনারা আপনাকে ভালো করে বুঝিয়ে দেবে কি কি নিয়ম মেনে কি কিভাবে করতে হয়। তবে আমাদের অনুরোধ থাকবে পুরকর্মী হিসাবে প্রত্যেকেই অনুমোদন নিয়ে বাড়ি করুন এবং নিয়ম মেনে বাড়ি করুন। অসংখ্য ধন্যবাদ সুজয়বাবু, খুব ভালো বলেছেন। এবং আমাদের দর্শক বন্ধু যারা দেখছেন তারা প্রত্যেকেই বুঝে গেছেন আজকের এই অনুষ্ঠানের মধ্য দিয়ে যে কিভাবে কাজটা করলে আমরাও ভালো থাকবো এবং আমাদের শহর ভালো থাকবে এবং আমাদের সরকারও ভালো থাকবে, সেটা কিন্তু সকলেই বুঝে গেছেন। অসংখ্য ধন্যবাদ জয়দেববাবু আপনাকেও, আপনি এতক্ষণ আমাদের সাথে আমরা মূল্যবান কথাগুলো আপনাদের কাছ থেকে জানতে পেরেছি। আর দর্শক বন্ধুরা, আপনারা যারা এতক্ষণ আমাদেরকে দেখছেন, আপনাদেরকে বলবো আপনারা কিন্তু প্রত্যেকেই সুনাগরিক। আমরা সবাই সুনাগরিক তখনই হব যখন আমরা সরকারের বিভিন্ন গাইডলাইন, পুর নিগমের পুরো গাইডলাইন মেনে আমরা চলব এবং যা বিষয় রয়েছে গার্বেজের ক্ষেত্রে, ডোর টু ডোর কালেকশনের ক্ষেত্রে বা বিল্ডিং বানানোর ক্ষেত্রে, অনুমোদন নেওয়ার ক্ষেত্রে সবটা বিষয় আমরা কিন্তু মেনে চলব। আর যেহেতু আমরা এই কোভিডের সময় যে নিয়মগুলো মেনে চলেছি, এখনও কিন্তু সেই বাতাবরণ কিছুটা আছে। আমরা সমস্ত স্বাস্থ্যবিধি, মাস্ক অবশ্যই ব্যবহার করব, সম্পূর্ণ হ্যান্ড স্যানিটাইজার এবং বাড়ির আশপাশ পরিষ্কারের যে বিষয়টা অবশ্যই লক্ষ্য রাখব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।